আশা করছি সবাই ভালো করে পড়াশোনা করছো। আমরা আরও একটা চ্যাপ্টারের সাজেশন নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি পর্যায় সারণী। পর্যায় সারণী অধ্যায় থেকে তোমাদের 6 নাম্বার থাকবে। ঠিক আছে, এই 6 নাম্বারের সাজেশন ভিডিও কিন্তু এটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাই। এবং আশা করছি আগের যে সাজেশনগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো ভালো করে রেডি করে নিয়েছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী টপিক কী চাই তোমাদের সেটা তোমরা কিন্তু জলদি জানাবে। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেন, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি সবচেয়ে প্রথমেই। আয়োনাইজেশন শক্তি কাকে বলে? কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এর মান বাড়ে কেন? ওকে, দেখো সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে একক ধনাত্মক আধানে, যদি পুরোটা বুঝতে পেরেছো। আর হচ্ছে তোমার একই পর্যায়ে ডান দিক থেকে, অ্যাকচুয়ালি এটা বাম দিক থেকে হতো, পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীয় বিভব ক্রমাগত বৃদ্ধি পায়। আর হচ্ছে একই শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে কমে। এবার দেখো জিনিসটা একটু বুঝে নাও। ধরো এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন একটা রয়েছে। ঠিক আছে, এবার ধরো প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, আমি 2টো রাখছি। তারপরের কক্ষে ধরো 8টা থাকতে পারে, আমি ধরো একটা আছে ধরছি। এবার এই যে এটা মানে কি লিথিয়াম, ঠিক আছে, এই লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষে এটা দুর্বলভাবে আবদ্ধ আছে। এই ইলেকট্রনটাকে বের করানোর জন্য আমার যে শক্তিটা লাগছে, শক্তিটা দিলে কি হচ্ছে, দেখো নিউক্লিয়াস আছে, 2টো ইলেকট্রন রইল, বাইরের কক্ষপথটা খালি হয়ে গেল। যখনই খালি হয়ে গেল তখনই কি একটা, তাহলে লিথিয়াম, একটা ইলেকট্রনের ঘাটতি মানে লিথিয়াম প্লাস হয়ে গেল। তাহলে এই যে একটা ইলেকট্রনকে বের করানোর জন্য ন্যূনতম যে শক্তিটা দেওয়া হচ্ছে তাকেই বলছি আয়োনাইজেশন শক্তি। তাহলে একটা বিচ্ছিন্ন পরমাণুকে তার ক্যাটায়নে পরিণত করার জন্য যে শক্তিটা দেওয়া হচ্ছে, এটা দেখো ভাষা আকারে লেখা আছে। আর মনে রাখবে যে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে এর মান বাড়তে থাকে এবং উপর থেকে নিচের দিকে হলে কমে। এদিক থেকে বাড়ে আর উপর থেকে নিচের দিকে কমে, কারণ নিচের দিকে যত যায় পরমাণুর একটা করে হচ্ছে তোমার একটা করে যদি কক্ষকের সংখ্যাটা বেড়ে যায়, ঠিক আছে, কক্ষকের সংখ্যা যদি পরপর, আর প্রথমে কী আছে হাইড্রোজেন, তারপরে বলছি লিথিয়াম, লি, তারপরে না, তারপরে কে, তাহলে আস্তে আস্তে বাড়ছে। দেখো তাহলে দূর হচ্ছে, যত দূরে যাচ্ছে তত ইলেকট্রনটাকে বের করতে কম শক্তি লাগবে, তাহলে আয়নাইজেশন শক্তি উপর থেকে নিচে কমবে, বাদিক থেকে ডান দিকে বাড়বে। কারণটাও বুঝতে পেরেছো? ওকে, আর এটা হচ্ছে একই কক্ষে ইলেকট্রনের সংখ্যাটা বাদিক থেকে ডান দিকে গেলে বেড়ে যাচ্ছে ওই জন্য। আর দুটো এক্সেপশন আছে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোজেনের কাছে, আর একটা হচ্ছে তোমার অক্সিজেনের কাছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, তারপরেরটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগেন। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ঠিক আছে, একই জিনিস, মানে একই বলতে এটাও ইম্পর্টেন্ট খুবই। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা। ধরো আমি বলছি একটা যৌগ ধরো, আমি বলছি CO2 বলছি, হ্যাঁ CO2 ধরো, তাহলে সি অক্সিজেন, অক্সিজেন, এবার কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেন, তাহলে এই বন্ডটা কার দিকে হেলে থাকবে? অক্সিজেনের দিকে থাকবে। এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট এটা একটু মুখস্থ রাখবে যে অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এবং বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে এবং ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এই জন্য সুপার হ্যালোজেন বলে। আর উপর থেকে নিচের দিকে হলে কমে, কমে, এটা বললাম বাড়ে। তাহলে এখানে দিয়েছে দেখো ফসফরাস, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এক্ষেত্রে তোমার যদি ঊর্ধ্বক্রম বলেছে তাহলে তোমার হয়ে যেত এটা Mg লেস দেন অ্যালুমিনিয়াম লেস দেন ফসফরাস লেস দেন ক্লোরিন। তাহলে ক্লোরিনটা হচ্ছে ঊর্ধ্বক্রম, মানে বেশি যেটা সেটা শেষে থাকতে হবে ঊর্ধ্বক্রম। এটা অ্যাকচুয়ালি অধক্রমে আছে, এটা ঊর্ধ্বক্রম।
ঊর্ধ্বক্রম, ঠিক আছে। দেখো ডিফারেন্সটা দেখে নেবে, যেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে মানে আস্তে আস্তে মানটা বাড়তে হবে, অধক্রম মানে মানটা আস্তে আস্তে কমবে। তাহলে অ্যাকচুয়ালি বেশিটা কার আর কমটা কার আইডেন্টিফাই করে নেব। ওকে, হয়েছে। কারো যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবে। পরের কোশ্চেনে চলে যাব। এবং তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সিএ মৌলটির পর্যায় সারণীতে কোন পর্যায়ে, একটা দেখো ভালো করে করে নাও, পটাশিয়াম ক্যালসিয়াম। তাহলে পটাশিয়াম আমি ধরো দুটোই করে দিচ্ছি। পটাশিয়ামের কত বলো, পটাশিয়াম হচ্ছে তোমার 19, আর ক্যালসিয়াম দ্যাট ইজ 20। আমি ইলেকট্রন বিন্যাস করছি, এর ইলেকট্রন বিন্যাস করছি, এর করছি, দুজনে একসঙ্গে করে দিলে তোমাদেরও সুবিধা হবে। তাহলে 2 প্লাস আরেকটা করে দিচ্ছি সোডিয়ামটা করে দিচ্ছি কত, 11। 2 প্লাস 8 10 হলো, তারপরে কক্ষে ধরো 2 প্লাস 8 প্লাস 8 কত হলো, 10 18 প্লাস 1 20টা, মানে 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 2। ওকে, তারপর দেখো 2 প্লাস 8 প্লাস 1। তাহলে কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে, দেখো শ্রেণীতে মানে এই যে শেষে যেটা সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা বলবে, একটা হলে 1 নম্বর শ্রেণী, দুটা হলে 2 নম্বর শ্রেণী। তাহলে শ্রেণীর সংখ্যা এর কোথায় 1 নম্বর শ্রেণীতে আছে, এটাও 1 নম্বর শ্রেণীতে আছে, এটা 2 নম্বর শ্রেণীতে আছে, কোনো অসুবিধা আছে কি? আর এই যে যটা আমি ভেঙে লিখতে পারছি, প্রথমে দুটোই লিখতে হয়, পরেরটায় 8টা লিখতে হয়, তারপরটা 8টা। তাহলে 2 8 8, তাহলে এর পর্যায়ে কত হবে, 3 নম্বর পর্যায়ে। এর কত 1 2 3 4, পর্যায়ে কত হবে 4। এর পর্যায়ে 1 2 3 4, পর্যায়ে কত হলো 4। তাহলে আমার কোশ্চেনে ক্যালসিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের পর্যায়ে হচ্ছে 4 আর শ্রেণী হচ্ছে 2। কোনো অসুবিধা যদি আছে তো বলো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। পরের কোশ্চেন, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি, সা রে গা মা পা ধা নি সা। সা সা থেকে শুরু করেছিলাম, সাথে আবার দেখো এন্ড হলো, মানে কি যে প্রথম মৌলটার যা ধর্ম, শেষের মৌলটার অষ্টম মৌলটার পরবর্তী অষ্টম মৌলটার ধর্ম একই, এটাই হচ্ছে তোমার অষ্টক সূত্র। প্রথম অষ্টক কি, বেরিলিয়াম মানে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন। তারপরে আবার তাহলে লিথিয়ামের সঙ্গে কার হবে, সোডিয়ামের, 1 2 3 4 5 6 7 8। তাহলে ফ্লুরিনের হবে হাইড্রোজেনের সঙ্গে, আর লিথিয়ামের সঙ্গে সোডিয়াম, বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম, কার্বনের সঙ্গে সিলিকন, এভাবে চলতে হবে। ওকে, এখানেই আছে তোমার পর্যায় সারণীতে, আর ডিটেলসে যাচ্ছি না। আধুনিক পর্যায় সূত্রটা এখানে জেনে নাও, বা বিজ্ঞানী লোথার মেয়ার কোন ধর্মের উপর ভিত্তি করে পর্যায় সারণী প্রকাশ করেছিল, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত হয়, এটা লোথার মেয়ারই প্রথম বলেছিল। ওকে, পরের কোশ্চেন, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা একটু দেখে নেবে, যে মৌলসমূহের একই জিনিস, শুধুমাত্র মেন্ডেলিভের একটাই ত্রুটি ছিল, দ্যাট ইজ পারমাণবিক গুরুত্ব ছিল, ঠিক আছে, বা পারমাণবিক ভর ছিল, একই জিনিস। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু এটা পরবর্তী সময় বা আধুনিক পর্যায় সূত্রতে কী হয়েছিল, পারমাণবিক ক্রমাঙ্ক। ওকে, পরের কোশ্চেন, সন্ধিগত মৌল কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো সন্ধিগত মৌল কাকে বলে, চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের যে মৌলগুলি আদর্শ মৌলের মধ্যে সন্ধি স্থাপন করে এবং যে মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না তাদের সন্ধিগত মৌল বলে। তবে কয়েকটি মৌলকে, যেমন জিঙ্ক ক্যাডমিয়াম, বিশেষ কারণে সন্ধিগত মৌল বলা হয় না। তাহলে সন্ধিগত মৌলের উদাহরণ কি বলবো, অনেক আছে তোমার, এফি, স্ক্যান্ডিয়াম, ট্রাইটিয়াম, ভ্যানাডিয়াম, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম ট্রাইটিয়াম ভ্যানাডিয়াম সবগুলোই বলতে পারো সন্ধিগত মৌল। পরবর্তী কোশ্চেন আসবো, পরবর্তী কোশ্চেন, পর্যাবৃত্ততা বলতে কি বোঝো। যে মৌলসমূহের যেসব ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ঠিক আছে,
মৌলসমূহের যেসব ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত হয় তাদের পর্যাবৃত ধর্ম বলে, যেমন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এখানে কিন্তু বলেছে এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত ধর্ম নয়। তাহলে এমন কয়েকটি হচ্ছে তেজস্ক্রিয়তা, মোস্ট ইম্পর্টেন্ট তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা আছে, গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা আছে ইত্যাদি। ঠিক আছে, তেজস্ক্রিয়তা মনে রাখবে ভালো করে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, যেটা হচ্ছে 9। এরপরে কোশ্চেন, অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন দেখো, মানে সাজেশনের লাস্ট কোশ্চেন। XYZ মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 8 আর 10। তাহলে এক্সের কত বললাম 11, ওয়াইয়ের কত বলেছি 8 আর জেডের কত বলেছি 10। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস করে নেব, 2 + 8 + 1, এটা ইলেকট্রন বিন্যাস করো 2 + 6, এটা ইলেকট্রন বিন্যাস করো 2 + 8। দেখো আলটিমেটলি শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকার কথা, তাহলে জেড নিষ্ক্রিয়, বলে দেওয়া না থাকলেও আমি বুঝতে পারবো ইলেকট্রন বিন্যাস করে। তাহলে জেড 10 কে বলো তো এটা, नियॉन, हेमा, नेहा और करीना जीती रहना। 8 কারা বলো, অক্সিজেন। 11 সোডিয়াম। এবার কোন মৌলটির তড়িৎ ঋণাত্মতা বেশি, তাহলে কোনটা কোনটা হচ্ছে তোমার ডান দিকে আছে কে, ডান দিকে সবচেয়ে ডান দিকে কে আছে, অক্সিজেন। নিষ্ক্রিয় গ্যাসগুলো হবে না। ঠিক আছে, তাহলে আমার একটি কী হলো, অক্সিজেনটা হলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক হলো, মানে হচ্ছে ওয়াইটা সবচেয়ে বেশি হচ্ছে ওয়াই। তারপরে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম, উপর থেকে নিচের দিকে আকার বাড়তে থাকে, বাদিক থেকে ডান দিকে গেলে কমতে থাকে, তাহলে আকার কম বলেছে, দ্যাট ইজ নিয়ন। আকার কম হবে কিন্তু নিয়নের। ওকে, তার মানে জেড মৌলটা, এটা হলো জেড। পরে কোশ্চেন, কোন মৌলটি ধাতু, তাহলে ধাতু হবে কিন্তু সোডিয়াম, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। প্রথম এখান থেকে একটু রিভাইজ করে নিচ্ছি, 1 নাম্বার শ্রেণীকে বলা হয় ক্ষার ধাতু, 2 নাম্বার শ্রেণীকে বলা হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর বাকি হচ্ছে 16 নাম্বারকে বলা হচ্ছে কি চ্যালকোজেন, 17 নাম্বারকে কি বলা হচ্ছে হ্যালোজেন, 15 নাম্বারকে কি বলা হচ্ছে নিকটোজেন, আর হচ্ছে তোমার এগুলো ফিল, আর 18 নাম্বারকে বলা হচ্ছে কি 0তম গ্রুপ বা 0th গ্রুপ বা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, যা বলবে। আর জারণ ধর্ম বেশি কোনটি, বাদিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বেশি হয়, তাহলে অক্সিজেনের জারণ ধর্মটা বেশি। ওকে, কারো যদি কোনো অসুবিধা থাকে তো বলো, কারো যদি কোনো অসুবিধা থাকে তো বলো। বুঝছে, এই চ্যাপ্টারে এগুলোই ভালো করে করো তোমরা, এবং যদি কোনো অসুবিধা থাকে PYQ সিরিজটা তো চলছে, দেখা যাক ওই সিরিজটা কমপ্লিট করতে পারি কিনা টাইমের মধ্যে, বাট আই উইল ট্রাই টু সলভ দ্যাট, দেখা যাক কী হয়। বাট এটা তোমরা সাজেশানগুলো ভালো করে নাও, আর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ।